খাদ্য অধিদপ্তরের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আমরা ভিডিওগুলো আপলোড করছি। তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আপনারা। আর সাবস্ক্রাইব না করে থাকলে যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখেন স্ক্রিনের এই অঙ্কটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করছি। 5 + 8 + 11 + 14 প্লাস ... ধারাটির কোন পদ 383, অর্থাৎ এভাবে যদি আমরা যেতে থাকি 5-এর পরে 8, 8-এর পরে 11, 11-এর পর 14, বলেন তো দেখি কত করে গ্যাপ? 8 থেকে 5 বাদ দিলে 3, 11 থেকে 8 বাদ দিলে 3, 14 থেকে 11 বাদ দিলে 3। তার মানে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে 14-র পরের পদটা 15, 16, 17 হবে, 17-এর পরেরটা 18, 19, 20 হবে। এভাবে চলতে থাকলে 383 পর্যন্ত যদি আমরা যাই তাহলে মোট কয়টা পদ পাবো, অর্থাৎ আমাদের পদ সংখ্যা বের করতে বলেছে। ঠিক আছে, পদ সংখ্যা ইকুয়াল হোয়াট? এখন পদ সংখ্যা এভাবে যদি আমরা সিরিয়াল ধরে হিসাব করতে যাই তাহলে কিন্তু আমাদের বেশ কিছুটা সময় লাগবে। এই জন্য আমরা একটা সূত্র মেইনটেইন করব বা সূত্র দিয়ে অঙ্কটা করব, সেটা হচ্ছে শেষ পদ বা n-তম পদ ইকুয়াল, আমরা লিখছি যে শেষ পদ বা n-তম পদও বলা হয় এটাকে, ইকুয়াল a + n-1 * d। এই রুল বা এই সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখন শেষ পদ কত বলেন তো দেখি? শেষ পদ হচ্ছে 383 ইকুয়াল a মানে প্রথম পদ, প্রথম পদটা কত? 5 বা 5, তাহলে 5 বসালাম, প্লাস n এর মান তো বের করতে চাই যেহেতু পদ সংখ্যা বের করব, -1 * d হচ্ছে সাধারণ অন্তর, অন্তর মানে বিয়োগফল, সাধারণ অন্তর d এর মান বের হয় দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল, বা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের বিয়োগফল, অথবা চতুর্থ পদ থেকে তৃতীয় পদের বিয়োগফল, প্রত্যেকটা ক্ষেত্রে 3, তাই আমরা 3 বসাই দিচ্ছি। তাহলে 383 হচ্ছে ইকুয়াল 5 + 3n মাইনাস হচ্ছে 3, তাহলে বা 383 ইকুয়াল 5 থেকে 3 গেলে থাকবে 2 প্লাস হচ্ছে 3n। তাহলে 2 যদি এই দিকে আসে তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে 383 থেকে 2 বাদ দিলে 381 ইকুয়াল হচ্ছে 3n। তাহলে কত হচ্ছে বলেন দেখি? সুতরাং n ইকুয়াল উপরে থাকবে 381, তার নিচে থাকবে 3, কাটাকাটি করব, 3 × 1 = 3, আবার 3 × 2 = 6, থাকবে কত? 7 × 8 = 2 = 21, 3 × 7 = 21। তাহলে n এর মান কত? 127। কোথায় রয়েছে দেখেন তো দেখি? এই যে খ নম্বর যে অপশনটা রয়েছে সেখানে। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি হচ্ছে খ নম্বরটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো এভাবে কিন্তু আপনাদের অঙ্কগুলো করতে হবে। এবারে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হলে ওই বৃত্তের পরিধিস্থ কোণ কত হবে? 120, 240, 60, 90। ওকে, তো যেহেতু এটা বৃত্ত সংক্রান্ত প্রশ্ন তাই আমরা শুরুতে একটা বৃত্ত অঙ্কন করব। এই হচ্ছে আমাদের একটা বৃত্ত এবং এই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র হচ্ছে এটা। ওকে, একটা ফোঁটা দিয়ে নিলাম আমরা। তো এই ফোঁটা অর্থাৎ এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় সেটার নাম কেন্দ্রস্থ কোণ। আর এটা কিন্তু এই যে টানটা পুরোটা, এটা হলো বৃত্তের পরিধি। এই পরিধির উপরে যদি কোনো কোণ উৎপন্ন হয় তাহলে সেটাকে বলা হয় পরিধিস্থ কোণ। তো এখন যেহেতু বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি, তো এখন বৃত্ত চাপ ছাড়া তো আর আমরা কেন্দ্রস্থ কোণ তৈরি করতে পারবো না, তাই না? তো ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা আমাদের বৃত্তচাপ। ওকে, আনুমানিক আমরা ধরে নিলাম যে এখান থেকে এই পর্যন্ত এটা একটা বৃত্তচাপ। এটার উপরে আমরা অঙ্কন করব এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত। এটা কত ডিগ্রি বলেন তো দেখি? এটা হচ্ছে 120 ডিগ্রি। তো আমরা এটাকে ধরলাম এটা হলো 120 ডিগ্রি। এটা কি কোণ? এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। যেহেতু বলা হচ্ছে একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি, ওই বৃত্তের পরিধিস্থ কোণ, এখন এই বৃত্তটার পরিধিস্থ কোণ মনে রাখতে হবে কত ডিগ্রি হবে হচ্ছে সেটা বের করব। তো আমরা আনুমানিক এই বরাবর একটা বিন্দু কল্পনা করলাম। এখান থেকে আমরা করব কি, এখান থেকে এটাকে আমরা সংযুক্ত করে দিব, খেয়াল করে দেখেন, এবং এখান থেকে আমরা এটাকে সংযুক্ত করে দিব এবং এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেটার নাম হবে আমাদের পরিধিস্থ কোণ। এবার বুঝতে পারছেন যে ক্লাস 8-9-এ আপনারা এই ধরনের বৃত্ত সংক্রান্ত সমস্যা দেখেছেন কেন? পরিধিস্থ এবং কেন্দ্রস্থর কারণেই কিন্তু এইভাবে চিত্রগুলো অঙ্কিত হয়েছিল সেখানে। তো মনে রাখবেন কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় একই বৃত্তচাপের উপরে যদি সেটা হয়,
অর্থাৎ এই যে এই জায়গা থেকে উৎপন্ন হচ্ছে দুইটাই, তাহলে এই কোণটার অর্ধেক হবে এটা। তাহলে 120-এর অর্ধেক কত? 60। তাহলে 60 ডিগ্রি হচ্ছে পরিধিস্থ কোণ। তার মানে আমরা বলতে পারি কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে পরিধিস্থ কোণ, যদি সেটা একই চাপের উপর হচ্ছে অঙ্কিত হয়। তো একই চাপের উপর অঙ্কিত কথাটা এখানে লেখার প্রয়োজন ছিল, কিন্তু না লিখলেও আমরা বুঝতে পারি আসলে যে কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি হলে পরিধিস্থ কোণ কত হয়? তার অর্ধেক, 60 ডিগ্রি। শুধুমাত্র এতটুকু জানা থাকলেই আপনি এই প্রশ্নটা সুন্দরভাবে সলিউশন করে ফেলতে পারবেন। তবে চিত্রটা দিয়ে যেহেতু আমি বোঝালাম, সেক্ষেত্রে আপনাদের কিন্তু আরো অনেক দিন পর্যন্ত বিষয়টা মনে থাকবে। ওকে, এবারে এই সিরিয়ালের 162 নম্বর অঙ্কটা দেখেন। আমরা কিন্তু এর আগে 160 এবং 161 দুটো অঙ্ক করে দিয়েছি, এবারে 162 নম্বর অঙ্ক। তো খেয়াল করে দেখেন, সম্ভাবনার একটা অঙ্ক। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2022 সালের মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন। ওই সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, খেয়াল করেন তো দেখি, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার একটা প্রশ্ন। তো আমরা সম্ভাবনার সূত্র কি জানি? সম্ভাবনা ইকুয়াল নিচে হচ্ছে আমাদের মোট ঘটনা আর উপরে হচ্ছে আমাদের অনুকূল ঘটনা। ঠিক আছে, তাহলে আমরা মোট ঘটনা নিচে এবং অনুকূল ঘটনা উপরে যদি দেই তাহলে সেটা হবে সম্ভাবনা। তো যেহেতু বলা হচ্ছে যে মে মাসের চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন, তাহলে এক সপ্তাহ মানে কয় দিন? এক সপ্তাহ মানে 7 দিন, এটা হচ্ছে আমাদের মোট ঘটনা। আর বৃষ্টি হয়েছে মোট 5 দিন, এটা হচ্ছে আমাদের অনুকূল ঘটনা। ওকে, তাহলে অনুকূল ঘটনা এখানে কত? 5। এখন বের করতে বলেছে কি যে ওই সপ্তাহে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত। তো আমরা যেহেতু এক সপ্তাহের মধ্যে বলেছে, তাহলে মোট ঘটনা 7 দিয়ে দিতে পারি, এবং যেটা প্রশ্নে চেয়েছে সেটা কিন্তু অনুকূল ঘটনা হিসেবে আমাদের এখানে বসাতে হবে। কি বলেছে যে ওই সপ্তাহে মানে ওই 7 দিনের মধ্যে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? রবিবারে। তো সেক্ষেত্রে বলেন তো দেখি, 7 দিনের মধ্যে 5 দিন বৃষ্টি হয়েছে, আর হয়নি কয়দিন? 2 দিন। যেহেতু বলেছে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, তাহলে উপরে অনুকূল ঘটনা হিসেবে 2 বসতো। যদি বলতো বৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাহলে 5 উপরে কিন্তু বসে যেত। এভাবে আমাদের অঙ্কটা করতে হবে। তো 7/2, এখানে তো আর কাটাকাটি যায় না, তাই এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। খেয়াল করে দেখেন, এটাই কিন্তু সঠিক উত্তর, এ নম্বরটা। এবার আসেন পরেরটাতে। তো 163 নম্বরে কি বলা হচ্ছে? বলা হচ্ছে লগ এ বেইজ √2 ইকুয়াল 1/6 হলে এ ইকুয়াল টু কত? তো আমরা আগে অঙ্কটা তুলি। লগের বেইস কত? এ, এবং লগ বরাবর আছে √2 ইকুয়াল কত আছে? 1/6। বলা হচ্ছে এ এর মান বের করো। তো এখন আমরা যদি এটা সলিউশন করি, তো খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে বেজ এ আছে। এখন আমরা যদি লগ তুলে দেই, তাহলে এর মান বের করার জন্য লগ যদি তুলে দেই, তাহলে বা এরা পরস্পর স্থান পরিবর্তন করবে। তাহলে এ এর জায়গায় থাকলো, তাহলে 1/6 চলে আসলো √2 এর জায়গায়, ইকুয়াল এইদিকে √2 হয়ে গেল। ঠিক আছে, তো এখন আসেন, এই যে বা এ যদি এইদিকে থাকে, তাহলে ইকুয়াল আমরা করব কি? এই √2 এর উপরে সরাসরি পাওয়ার হিসেবে 6 চলে যাবে। কেন? কেননা ভাগ সংখ্যা সমান চিহ্ন অতিক্রম করলে গুণ হয়ে যায়। গুণ হওয়ার অর্থ কি? সেটা হলো 6টা উপরে যায়, 1টা নিচে আসে, এই জন্য কিন্তু ক্যালকুলেশন এরকম হয়েছে। তাহলে বা আমরা কি করতে পারি? এ ইকুয়াল এখানে √2, তার উপরে স্কোয়ার, তার উপরে আমরা কিউব দিতে পারি। কেন সেটা? কারণ হচ্ছে 3 × 2 = 6। কিন্তু কেন এরকম করলাম? কারণ আমরা স্কোয়ার আর রুট কেটে দেওয়ার একটা ব্যবস্থা করেছি, স্কোয়ার রুট কেটে দিব। তাহলে বা এ ইকুয়াল কি থাকলো? ভিতরে কত আছে? ভিতরে আছে 2, 2 এর উপরে কি? কিউব। আচ্ছা বলেন তো 2 এর উপর কিউব মানে কত? 8 বা 8। কোথায় রয়েছে? এই যে দেখেন ডি নম্বরে অপশনটা রয়েছে। একটু ব্যতিক্রম ধাঁচের অঙ্ক, গতানুগতিক যেভাবে আমরা এই ধরনের অঙ্ক সলিউশন করি সেরকম কিন্তু না। এই ক্যালকুলেশনটা মূলত এখানে কিছুটা কঠিন। এই জন্য অঙ্কটা কোথায় এসেছিল দেখেন তো দেখি, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এর সহকারী প্রকৌশলী যে পদটা রয়েছে সেখানে। তো দেখেন 164 নম্বর যে অঙ্কটা আছে, কি আছে এখানে? মূলের ভিতরে 4, x এর উপরে কিউব ইকুয়াল হচ্ছে 2। এটা বলা হচ্ছে x⁻³ এর মান কত? তাহলে কি করব আমরা? x এখানে লিখব বা, উপরে 3, তার নিচে 4, যেহেতু মূলের ভিতরে আছে ওই জন্য নিচে আসলো, ইকুয়াল হলো 2। এবার আমরা যেটা করতে পারি, তাহলে বা x ইকুয়াল 2 কত হবে বলেন তো দেখি? এই 4 উপরে চলে যাবে আর এই 3 নিচে চলে আসবে। তার মানে x এর মান আমরা এটা পেয়ে গিয়েছি।
তাহলে সুতরাং আবার আমরা এটার মান বের করব। তাহলে x টু দি পাওয়ার 3 ভাগ 2, তাহলে ইকুয়াল কি হবে x এর মান কত, এটা, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার 4 ভাগ 3, তার উপরে পাওয়ার আছে 3 ভাগ 2। আমরা তো জানি পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে গুণ অবস্থায় এটা আর এটা ক্রস করলে 2, এটা এটা ক্রস করলে 1, তাহলে কত, 2 এর পাওয়ার 2। তাহলে 2 এর পাওয়ার 2 হলে কত হবে, 4। তার মানে নিঃসন্দেহে সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 165 নম্বর যে অঙ্কটা আছে সেটা একটু দেখেন, একটু ভালো করে খেয়াল করবেন অঙ্কটা। যদি x³ প্লাস 8x প্লাস 10 ইকুয়াল টু 0 হয়, তবে এর একটি সমাধান 2 হয়, মানে এর একটি সমাধান 2 হয়, তবে h এর মান কত? তাহলে যেহেতু সমাধান 2 হয়, তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, সুতরাং আমরা অঙ্কটা তুলব x³ প্লাস হচ্ছে মানে দেওয়া আছে লিখে তুলব, সুতরাং না কি হবে, এখানে যা আছে আমরা লিখে ফেলি x³ প্লাস হচ্ছে 8x প্লাস হচ্ছে 10 ইকুয়াল হচ্ছে 0। এখন বলা হচ্ছে একটি সমাধান 2, h এর মান কত? তার মানে আমাদের x এর মান হচ্ছে 2 বসিয়ে এটা সলিউশন করে ফেলতে হবে, যেহেতু h এর মান বের করতে হবে। তাহলে 2 এর উপর কিউব, এই 2 কোথায় পেলাম, এখান থেকে, প্লাস h ইন্টু 2 প্লাস হচ্ছে 10 ইকুয়াল 0। তাহলে 2 এর উপর কিউব মানে 8 প্লাস 2h প্লাস হচ্ছে 10 ইকুয়াল 0। তাহলে আমরা বলতে পারি 2h প্লাস 18 ইকুয়াল টু 0। তাহলে বাকি হবে, প্রত্যেকটাই কিন্তু এগুলো বা, তাহলে 2h ইকুয়াল মাইনাস 18। তাহলে সুতরাং h ইকুয়াল 18কে 2 দ্বারা ভাগ করলে -9 হবে, তাহলে h এর মান হচ্ছে -9 বা -9। এই যে দেখেন সি নাম্বার অপশনটাই রাইট। এবার পরেরটা আসেন, একেবারে গতানুগতিক একটা অঙ্ক এটা। এই অঙ্কটা একটু ভালো করে খেয়াল করেন, অনেকবার কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, এই জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। একটি ক্রিকেট দলের যতজন স্টাম্প আউট হলো তার 1.5 গুণ ক্যাচ আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এই দলের কতজন ক্যাচ আউট হলো? 4, 3, 2, 5। সম্ভাব্য 4টা অপশন এখানে দেয়া রয়েছে। তো আমরা জানি একটা দলে মানে একটা যখন ক্রিকেট ম্যাচ হয় তখন একটা দলে মোট 10টা উইকেট থাকে। কয়টা উইকেট? 10টা উইকেট থাকে, মানে 10 জন আউট হবে, একজন অপরাজিত থেকে যাবে। একটি ক্রিকেট দলে যতজন স্টাম্প আউট হলো তার 1.5 গুণ ক্যাচ আউট হলো, মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট। আচ্ছা, মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট মানে কি? মোট উইকেট তো 10টা, তার অর্ধেক বোল্ড আউট মানে বোল্ড আউট হচ্ছে 5 জন। এবার বল, আর বাকি থাকলো কিন্তু 5টা উইকেট। এবার বলছে একটি ক্রিকেট দলে যতজন স্টাম্প আউট হলো তার 1.5 গুণ কট বা ক্যাচ আউট হলো, তাই না? ক্যাচ আউট আর কট আউট একই কথা। ক্যাচ মানে কট মানেই হচ্ছে বাংলা ক্যাচ, মানে আসলে ক্যাচ শব্দটাও ইংরেজি। তো কি বলেছে, একটি ক্রিকেট দলে যতজন স্টাম্প আউট হলো তার 1.5 গুণ ক্যাচ আউট হলো। তাহলে আমরা ধরলাম যদি 3 জন হয় বা 2 জন যদি আমাদের স্টাম্প আউট হয় তাহলে তার 1.5 গুণ ক্যাচ আউট হবে। তাহলে 1.5 গুণ মানে কি? 2 এর 1 গুণ হচ্ছে 2 আর অর্ধেক গুণ হচ্ছে 1, তাহলে 2 এর 1 কত? 3। তার মানে আমরা বলতে পারি হচ্ছে স্টাম্প আউট হচ্ছে 2 জন আর ক্যাচ আউট হচ্ছে 1.5 গুণ, তার মানে 3 জন, মানে 2 এর 1.5 গুণ কিন্তু 3, মনে রাখবেন। আর কি, মোট বোল্ড আউট হচ্ছে 5 জন। তো যাই হোক, প্রত্যেকটা ইংরেজিতে লিখছি আমি। তাহলে 2 জন, 3 জন, 5 জন, তাহলে মোট 10 জন। এই যে 10টা উইকেট ছিল, তাহলে মিলে গিয়েছে। এবার আসেন এই দলের কতজন ক্যাচ আউট হলো। আচ্ছা, ক্যাচ আউট কতজন বলেন তো দেখি? এই যে ক্যাচ আউট হয়েছে 3 জন, তার মানে সঠিক উত্তর 3। তাহলে কোথায় রয়েছে 3? এই যে দেখেন 3। তবে পর্যবেক্ষণের মাধ্যমে অঙ্কটা আমি করলাম বিধায় অনেকেরই কিন্তু প্রবলেম হতে পারে এই অঙ্কটা। আমি যদি হচ্ছে এইভাবে না করতাম তাহলে কিন্তু অনেক সময় লাগতো আপনাদের বোঝাতে। এই জন্য আমি জাস্ট ট্রিক্সটা আপনাদেরকে বোঝালাম। ক্রিকেট খেলা না বুঝলে কিন্তু এই অঙ্ক আসলে আপনি বুঝতে পারবেন না। আপনি জানবেন কিভাবে যে মোট উইকেট হচ্ছে 10টা, তাই না? আপনি যদি মনে করেন যে মোট খেলোয়াড় তো 11 জন, তার মানে উইকেটও 11টা, সেক্ষেত্রে তো ভুল হয়ে গেল। তো এই জন্য আপনাকে জানতে হবে মূলত বেশ কিছু জিনিস। এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। তো পরের প্রশ্নটা কি দেখেন একটু ভালো করে মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে বার্ষিক 10% মুনাফায় 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? আমি কিন্তু ইমিডিয়েট আগের ক্লাসেই চক্রবৃদ্ধি মুনাফা সংক্রান্ত আলোচনা করেছি। তো আমরা সূত্র ছাড়াই যদি ম্যানুয়ালি অঙ্কটা করি তো 10,000 টাকা 10%, তাহলে 10,000 টাকা 10% মানে উপরে 10 তার নিচে 100, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে দিলাম, তাহলে 10,000 কয় হাজার থাকলো বলেন তো দেখি? 1 2 3, মানে একটা 1 লিখে 3টা 0, তার মানে 1,000 টাকা। তাহলে 10,000 টাকা 10%, 1 বছরে 1,000, কিন্তু 2 বছরের বের করতে বলেছে। তার মানে আমরা করব কি, পরের বার টাকাটা এই যে টাকাটা মানে আসল হচ্ছে 10,000 আর সুদ হচ্ছে 1,000, তাহলে 11,000 টাকার উপর আবার 10% হবে। কেন সেটা?
কারণ হচ্ছে চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধিতে সুদের সুদ হয়। তাহলে গুণন আবার 10%, 10% মানে 10 ভাগ 100, তাহলে 0 0 ক্রস 0 0 ক্রস, তাহলে 1100 টাকা। তাহলে 1100 টাকা এক্ষেত্রে সুদ। তাহলে প্রথম সুদ পেয়েছি 1000 টাকা, পরের বছর সুদ পেলাম 1100 টাকা। এভাবে কিন্তু প্রতি বছরে সুদটা বেড়ে যায়। তো যেহেতু 2 বছরের কথা বলা হচ্ছে, তাহলে প্রথম বছরে এটা, দ্বিতীয় বছরে এটা। তো বলা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা কত, তাহলে প্রথম মুনাফা পেয়েছি 1000 টাকা, আর পরের বার মুনাফা পেলাম 1100 টাকা। তো বুঝতেই পারছেন টোটাল মুনাফা 2100 টাকা হয়েছে। কোথায় রয়েছে? এই যে দেখেন আমাদের 2100, এই যে ওয়ানটা আসলে সামনে হবে না, তো আমি ওয়ানটা মুছে দিচ্ছি, যেহেতু এটা টাইপিং মিস্টেক রয়েছে, এই ওয়ানটা কিন্তু এখানে হবে না, আসলে আমি এটা একদমই মুছে দিলাম। তাহলে 2100 টাকা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তার মানে সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 168 নম্বর যে প্রশ্নটা রয়েছে, খেয়াল করে দেখেন, কি এটা ঐকিক নিয়মের একটা অঙ্ক। দেখা মাত্রই কিন্তু বোঝা যায় যে আসলে কোনগুলো কোন টাইপের অঙ্ক। তো এটা দীর্ঘদিন অঙ্ক না করলে, অ্যাটলিস্ট 3-4 মাস যদি আপনি না খাটেন, তাহলে বুঝতে পারবেন না। আবার অনেকেই বুঝতেও পারেন, তবে আপনাদের কিন্তু একটু ধরতে হবে যে এটা কোন টাইপের অঙ্ক। দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 8 জন ব্যক্তি একটি কাজ করে আসলে 15 দিনে। দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করে 9 জন ব্যক্তি ওই কাজটি কত দিনে করতে পারবে? সম্ভাব্য 4টা উত্তর রয়েছে, 12, 15, 16 এবং 18। ওকে, তো এবার আসেন, যেহেতু বলা হচ্ছে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 8 জন ব্যক্তি কাজ করে 15 দিনে, দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করে 9 জন ব্যক্তি ওই কাজটি কত দিনে, তাহলে কি বের করতে বলেছে? দিন। যেহেতু দিন বের করতে বলেছে, লাইনটা আমরা কিভাবে লিখবো বলেন তো দেখি। আমরা লিখবো দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 8 জন ব্যক্তি কাজ করে 15 দিনে, এভাবেই লিখবো। এখানেই লিখি আমি যে কয় ঘন্টা? 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টা পরিশ্রম করে 8 জন ব্যক্তি একটি কাজ করে 15 দিনে। আমি শর্টকাটে লিখছি, এখানে ইকুয়াল 15 দিনে। এবার আসেন, দৈনিক যদি 1 ঘন্টা কাজ করে, ওকে, মানে এটার সাথে এটার কম্পেয়ার করবেন, মাঝখানে এটা আপাতত নেই মনে করেন। 6 ঘন্টা কাজ করে, মানে হচ্ছে দৈনিক 6 ঘন্টা কাজ করে 8 জন শ্রমিক 15 দিনে একটা কাজ করতে পারে। তাহলে 1 ঘন্টা যদি কাজ করে, তাহলে দিন বেশি লাগবে নাকি কম লাগবে? আপনি এভাবে প্রশ্ন করবেন যে যদি 1 ঘন্টা করে কাজ করে, তাহলে দিন কি বেশি লাগবে না কম? অবশ্যই বেশি লাগবে, নিঃসন্দেহে। তাহলে বেশি মানে গুণ, তাহলে 15 আর 6 গুণ হয়ে যাবে। এই যে যার নিচে 1 বসেছে, এটা এখানে প্রভাব ফেলবে। এবার আসেন, 8 জন লোক কাজ করে। এবার যদি আমি 1 জনকে কাজে লাগাই, তাহলে আরও বেশি দিন লাগবে, তাই না? কেননা 8 জনে যেখানে 15 দিন লাগে, 1 জনের তো অনেক বেশি দিন লাগবে। তাহলে বেশি মানেই গুণ, তাহলে 8 গুণ হয়ে গেল এত দিনে। মনে রাখবেন, ঐকিক নিয়মে বেশি মানেই গুণ, আর যদি কোনো কারণে কম বুঝে, কম মানে ভাগ। গেল এটা। এবার প্রথম লাইনটা আমাদের মন থেকে বাদ। তো প্রথম লাইনটা বাদ দিয়ে আমাদের কিন্তু চিন্তাটা করতে হবে। সেটা আমরা কিভাবে চিন্তা করব দেখেন একটু। সেটা হচ্ছে যে এবার বলেছে দৈনিক 5 ঘন্টা, তাহলে এই 1 ঘন্টা 1 জন আর এত দিন আছে। তাহলে যদি 1 ঘন্টার জায়গায় যদি 5 ঘন্টা হয়, খেয়াল করে দেখেন তো দেখি। 5 ঘন্টা হলে এবার কম সময় লাগবে, কারণ 1 ঘন্টায় যেহেতু হচ্ছে এত দিন লাগে, 1 ঘন্টা করে কাজ করলে দৈনিক, তাহলে 5 ঘন্টা করে কাজ করলে কম দিন লাগবে, কম মানে ভাগ হয়ে গেল। এবার আসেন 9 জন ব্যক্তি, তো 1 জনের জায়গায় যদি 9 জন করে কাজ, তাহলে তো অবশ্যই এবার দিনটা কম লাগবে। এই যে দিনকে প্রশ্ন করছি বারবার, তাহলে আবার ভাগ হবে, তার মানে 9 নিচে চলে আসবে। মনে রাখেন এইভাবে কিন্তু কোনো সংখ্যা উপর আর নিচ হয়ে যায়। তো কাটাকাটি করব, 3 5 15, 3 দ্বারা কাটাকাটি করব, 3 3 9, 3 দ্বারা এটাকে কাটবো, 3 2 6, তাহলে 2 আর 8 গুণ করলে 8 2 16 দিনে। খেয়াল করে দেখেন তো 16 দিন কোথায় আছে? এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি যে সি নাম্বার অপশনে আমাদের 16 দিন রয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগার কথা। নচেত আসলে আমরা বুঝতে পারি না যে আসলেই আপনাদের ভালো লাগছে কিনা। দেখেন ভিডিও অনেকজন, কিন্তু আসলে কমেন্ট খুবই কম সংখ্যক মানুষ করেন। আসলে কমেন্ট করতে হবে আপনাদের, নচেত হচ্ছে আমরা বুঝতে পারি না যে আসলে অঙ্কগুলো আপনাদের কাজে আসছে কিনা, আমরা আপলোড করব কিনা। কেননা এক একটা ভিডিও তৈরি করতে তো বেশ কিছুটা সময় দিতে হয়, রেকর্ড করতে হয়, কোথাও প্রবলেম হলে আবার পুনরায় রেকর্ড করতে হয়, একটু এডিট করতে হয়, দেন আপলোড করতে হয়, ঠিক আছে, নানান ধরনের কিন্তু বিষয় রয়েছে। তো এগুলো যদি ভালো না লাগে, তাহলে আমি অন্যভাবে অন্য ক্যাটাগরিতে ভিডিও তৈরি করার চেষ্টা করব, সেগুলোও আপনারা জানাবেন। আর কার কোন ধরনের ভিডিও পছন্দ সেগুলোও একটু লিখে জানাবেন। আর খাদ্য অধিদপ্তরের যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয়, তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আজকের আলোচনাটা এ পর্যন্তই রাখছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।